নবম শ্রেণীর প্রতিটি ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি বাচ্য নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তোমরা মন দিয়ে শুনবে, বোঝার চেষ্টা করবে। মানুষ সামাজিক জীব। মানুষ অন্যান্য জীব বা প্রাণীর তুলনায় যে শ্রেষ্ঠ, তার অন্যতম শর্ত মানুষের ভাষা আছে। এই ভাষার সাহায্যে সে অন্যের কাছে নিজেকে মেলে ধরে, নিজেকে তুলে ধরে। বাক্যের মধ্য দিয়ে সে তার মনের ভাব, ভালোবাসা অন্যের কাছে প্রকাশ করে। কিন্তু প্রতিটি মানুষের বলার ভঙ্গি বা ধরন বা রীতি এক নয়। মানুষ বিশেষে কথা বলার ভঙ্গি বা ধরন বা রীতির পরিবর্তন লক্ষ্য করা যায়। এই কথা বলার রীতি বা ধরন বা ভঙ্গি, এই যে দেখছি আমরা, এর সাথে সাথে ক্রিয়াপদেরও রূপভেদ ঘটে। অর্থাৎ প্রতিটা মানুষের কথা বলার ভঙ্গি একই রকম নয়। এক একজন এক একভাবে কথা বলে এবং এই এক এক ধরনের কথা বলার কারণে বাক্যের ক্রিয়াপদেরও রূপভেদ ঘটে। আমি তোমাদের সামনে সেটা আমি দেখাচ্ছি কিভাবে ক্রিয়াপদের রূপভেদ ঘটে। দেখো, আমি লিখেছি প্রত্যেক পূর্ণিমায় আমি সেখানে যাই। পরেরটা হচ্ছে প্রত্যেক পূর্ণিমায় আমাকে সেখানে যেতে হয়। পরেরটা দেখো, প্রত্যেক পূর্ণিমায় আমার দ্বারা সেখানে যাওয়া হয়। পরেরটা দেখো, প্রত্যেক পূর্ণিমায় আমার সেখানে যাওয়া হয়। আমি আগে কি বললাম, যে প্রতিটা মানুষের কথা বলার ভঙ্গি বা ধরন একরকম নয়। ব্যক্তি বিশেষে কথা বলার ধরন পরিবর্তন, কথা বলা যে আলাদা ধরন সেটা লক্ষ্য করা যায়। এবং এই কথা বলার থেকে এই যে এক এক ধরনের কথা বলছে, এতে বাক্যের ক্রিয়াপদেরও রূপভেদ ঘটে। আমি সেই রূপভেদ নিয়েই তোমাদের সামনে আলোচনা করব। আমি সেটাই দেখাচ্ছি, তোমাদের স্ক্রিনে দেখো, দেখতে পাচ্ছ তোমরা। তাহলে প্রত্যেক পূর্ণিমায় আমি সেখানে যাই। এখানে ক্রিয়াপদ দেখো, যাই। এখানে এই ক্রিয়াপদের সঙ্গে দেখো সম্বন্ধযুক্ত হচ্ছে আমি, কর্তা। তাহলে ক্রিয়াপদের সঙ্গে সরাসরি সম্বন্ধযুক্ত হচ্ছে কর্তা। প্রথম উদাহরণটা দেখো, প্রত্যেক পূর্ণিমায় আমি সেখানে যাই। আমি হচ্ছে কর্তৃপদ, আর হচ্ছে যাই হচ্ছে ক্রিয়াপদ। এই ক্রিয়াপদের সঙ্গে কর্তার সরাসরি সম্পর্ক। পরেরটা দেখো, প্রত্যেক পূর্ণিমায় আমাকে সেখানে যেতে হয়। আমাকে সেখানে যেতে হয়, এই যেতে হয় ক্রিয়াপদের সঙ্গে কার সম্পর্ক? আমাকে। কর্ম, ক্রিয়াপদের সঙ্গে সরাসরি কর্মের যোগ।
তারপর প্রত্যেক পূর্ণিমায় আমার দ্বারা সেখানে যাওয়া হয়। এখানে ক্রিয়াপদের সঙ্গে কর্মের পুরো সরাসরি যোগাযোগ। আর প্রত্যেক পূর্ণিমায় আমার সেখানে যাওয়া হয়, এখানে তোমার ক্রিয়াপদের সঙ্গেও সম্পর্ক, কর্তার সঙ্গে সম্পর্ক নেই, কর্মের সঙ্গে সম্পর্ক নেই, ক্রিয়ার ভাবটাকে বোঝাচ্ছে, ক্রিয়ার ভাবকে বোঝানো হচ্ছে। তাহলে প্রত্যেক পূর্ণিমায় আমি সেখানে যাই, প্রথম বাক্যটিতে দেখো ক্রিয়াপদের সঙ্গে কর্তার সরাসরি সম্বন্ধ। পরের দুটো বাক্যে দেখো যে কর্তার সঙ্গে কর্মের সরাসরি সম্পর্ক। আর চতুর্থ লাইনটা দেখো যে কর্তাকেও বোঝাচ্ছে না, কর্মকেও না, কর্তার সঙ্গে সম্পর্ক নেই, কর্মের সঙ্গে সম্পর্ক নেই, ক্রিয়ার ভাবটাকে প্রকাশ করছে। তাহলে একটা বক্তব্যকে আমরা নানাভাবে উপস্থাপন করতে পারি। দেখো এখানে সেভাবে উপস্থাপন করা হচ্ছে, প্রত্যেক পূর্ণিমায় আমি সেখানে যাই। দেখো এক একভাবে প্রকাশ করা হচ্ছে। একটা বক্তব্যকে নানাভাবে প্রকাশ করা যায়, নানা ভঙ্গিতে প্রকাশ করা যায়। এতে অর্থগত দিক থেকে কোনো তারতম্য ঘটে না, অর্থগত দিক থেকে কোনো পার্থক্য বোঝা যায় না। কিন্তু অর্থগত দিক থেকে তারতম্য না হলেও গঠনগত দিক থেকে পার্থক্য লক্ষ্য করা যায়, গঠনগত দিক থেকে রূপভেদ লক্ষ্য করা যায়। এই রূপভেদই হচ্ছে বাচ্য। এই যে রূপভেদ, এটাই হচ্ছে তোমার বাচ্য। অর্থগত দিক থেকে কোনো কিছু হচ্ছে না, কিন্তু গঠনগত দিক থেকে তোমার রূপভেদ হচ্ছে। এই রূপভেদটা হচ্ছেই বাচ্য। তাহলে বাচ্য কাকে বলে আমরা এবার আলোচনা করি। যে বাচন ভঙ্গিতে আমরা এক একজন এক এক রকম ভাবে কথা বলি, এই যে কথা বলার যে ভঙ্গি বা ধরন, এটাই হচ্ছে বাচ্য। প্রত্যেক মানুষ একই রকম ভাবে কথা বলে না, ব্যক্তি বিশেষে কথার তারতম্য, কথার বাচনভঙ্গি আলাদা হয়। একটা বক্তব্যকে আমরা নানাভাবে উপস্থাপন করতে পারি, এটাই হচ্ছে বাচ্য। তাহলে যে বাচনভঙ্গিতে বাক্যে ক্রিয়াপদের সাথে কর্তার সরাসরি সম্পর্ক থাকে। আবারও বলছি, ভালো করে তোমরা লক্ষ্য করো, বুঝবে তোমরা। যে বাচনভঙ্গিতে বাক্যস্থ ক্রিয়াপদ সরাসরি কর্তার সঙ্গে যুক্ত থাকে, কর্তার সঙ্গে সম্বন্ধ যুক্ত হয়, তাকে তাকে কি বলে? তাকে কর্তৃবাচ্য বলে। যেমন প্রথম যে উদাহরণ আমি দিয়েছিলাম, দেখো তোমরা, প্রত্যেক পূর্ণিমায় আমি সেখানে যাই। এটা আমি তোমাদের বাচ্য যে রূপভেদ হচ্ছে, এই ক্রিয়াপদের পরিবর্তন হচ্ছে, রূপভেদ, সেটা আমি আলোচনা করেছি। কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য ইত্যাদি ইত্যাদি বাচ্য আছে। তাহলে বাচ্যটা কাকে বলে আগে তোমাদের সেটা জানা দরকার। যে বাচনভঙ্গিতে বাক্যস্থ ক্রিয়াপদের সাথে কখনো কখনো কর্তার সরাসরি সম্পর্ক থাকে, কখনো কখনো কর্মের সরাসরি সম্পর্ক থাকে, আবার কখনো বা
কর্তা কর্ম কর্তৃকর্ম সম্বন্ধহীন হয়ে যায় এবং ক্রিয়ার ভাবকে প্রকাশ করে, তাকে বাচ্য বলে। আবারও বলছি আমি, যে বাচন ভঙ্গিতে বাক্যস্থ ক্রিয়াপদের সাথে কখনো কর্তৃপদের সরাসরি সম্পর্ক থাকে, কখনো বা কর্মপদের সরাসরি সম্পর্ক থাকে, কখনো বা কর্তৃকর্ম সম্পর্কহীন বা সম্বন্ধহীন থাকে এবং ক্রিয়ার ভাবকে প্রকাশ করে, তাকে বাচ্য বলে। যেমন প্রত্যেক পূর্ণিমায় আমি সেখানে যাই, প্রত্যেকটা লাইন হচ্ছে একটা বাচ্চের উদাহরণ। আমি পরবর্তীতে আসছি, দেখো বাচ্যকে 4 ভাগে ভাগ করা হয়। একদম সহজ জিনিস, বাচ্যকে 4 ভাগে ভাগ করা হয়: কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। কর্তৃবাচ্য কাকে বলে আমাদের জানা দরকার। যে বাচন ভঙ্গিতে বাক্যের ক্রিয়াপদের সাথে কর্তার সরাসরি সম্পর্ক থাকে, কর্তা সরাসরি সম্বন্ধযুক্ত থাকে, তাকে কর্তৃবাচ্য বলে। আবারও বলছি, যে বাচন ভঙ্গিতে বা যে বাচ্যে বাক্যের ক্রিয়াপদের সাথে কর্তৃপদ সরাসরি সম্পর্কযুক্ত বা সম্বন্ধযুক্ত থাকে, তাকে কর্তৃবাচ্য বলে। যেমন দেখো, আমি যদি বলি সৌরভ ফুটবল খেলছে, সৌরভ ফুটবল খেলছে, তাহলে এখানে দেখো আছে কর্তৃ, কর্ম, ক্রিয়া। কোনগুলো? সৌরভ হচ্ছে কর্তৃ, ফুটবল হচ্ছে কর্ম, খেলছে হচ্ছে তোমার ক্রিয়া। এই ক্রিয়ার সঙ্গে, এই যে খেলছে ক্রিয়াপদের সঙ্গে যে কর্তৃ সৌরভের সরাসরি সম্পর্ক আছে, সুতরাং এটা হচ্ছে কর্তৃবাচ্য। তাহলে কর্তৃবাচ্যের কতগুলি বৈশিষ্ট্য আমাদের সামনে ফুটে উঠল। কি কি? কর্তৃবাচ্যে কর্তা প্রধান। যেমন আমি উদাহরণ কি দিয়েছি, সৌরভ ফুটবল খেলছে, সৌরভ এখানে প্রধান, এটা কর্তৃবাচ্যের উদাহরণ। কর্তৃবাচ্যে কর্তা প্রধান 1 নম্বর বৈশিষ্ট্য হতে পারে। 2 নম্বর বৈশিষ্ট্য কি হতে পারে? ক্রিয়াপদ কর্তা অনুগামী, কর্তা অনুসারী। 3 নম্বর, কর্তৃবাচ্যের কর্তায় সাধারণভাবে শূন্য বিভক্তি যুক্ত থাকে। যেমন সৌরভ ফুটবল খেলছে, সৌরভ শূন্য বিভক্তি। তাহলে কর্তৃবাচ্যের 3টি বৈশিষ্ট্য তোমাদের সামনে আলোচনা করলাম। যে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কর্তৃবাচ্যে কর্তা প্রধান। 2 নম্বর বৈশিষ্ট্য ক্রিয়াপদ কর্তা অনুগামী। বা ক্রিয়াপদ সরাসরি কর্তৃক সাথে সম্পর্কযুক্ত। আর 3 নম্বর বললাম, কর্তৃবাচ্যের কর্তায় শূন্য বিভক্তি থাকে। যেমন সৌরভ বলেছে, আমি সৌরভ ফুটবল খেলছে, সৌরভ শূন্য বিভক্তি। পরবর্তী আসছি, কর্মবাচ্য কাকে বলে। আমি একটা তোমাদের উদাহরণ দিচ্ছি। আমার দ্বারা রামায়ণ পঠিত হয়েছে, আমার দ্বারা রামায়ণ পঠিত হয়েছে।
তাহলে কর্মবাচ্য কাকে বলে? যে বাচ্চে ক্রিয়ার সরাসরি কর্মের সাথে সম্বন্ধযুক্ত থাকে, যে বাচ্চে ক্রিয়াপদ সরাসরি কর্মের সাথে সম্বন্ধ যুক্ত থাকে তাকে কর্মবাচ্য বলে। কর্তৃবাচ্য ছিল কর্তার সাথে, কর্মবাচ্য হচ্ছে কর্মের সাথে। আমি উদাহরণ দিচ্ছি, দেখো যে আমার দ্বারা রামায়ণ পঠিত হয়েছে। যদি আমি বলতাম যে আমি রামায়ণ পড়েছি, তাহলে কর্তৃবাচ্যের এই যে রামায়ণ, এই যে কর্তৃবাচ্যের রামায়ণ, কর্মবাচ্য কি? রামায়ণটা কোন বাচ্য? কি পদ? কর্ম। কি পড়ছে? আমার দ্বারা কি পড়া হচ্ছে? রামায়ণ পড়া হচ্ছে। এই রামায়ণটা হচ্ছে কর্ম। এই অনুসারে পঠিত হয়েছে, ক্রিয়াপদটি যুক্ত হয়েছে। আর এই আমার পদটি কর্মবাচ্যে নিষ্ক্রিয় হয়ে গেছে। কর্তৃবাচ্যের কর্তা কর্মবাচ্যে অনুক্ত কর্তায় পরিণত হয়। তাহলে আমি বললাম যে আমার দ্বারা রামায়ণ পঠিত হয়েছে, এই যে পঠিত হয়েছে এর সাথে কার সম্পর্ক? সরাসরি রামায়ণের সম্পর্ক। আমার দ্বারা এটা অনুক্ত, নিষ্ক্রিয়, প্রাধান্য পাচ্ছে না। তাহলে যে বাচ্চে ক্রিয়াপদের সাথে কর্মের সরাসরি সম্পর্ক যুক্ত হয় তাকে কর্মবাচ্য বলে। যেমন আমার দ্বারা রামায়ণ পঠিত হয়েছে। তাহলে কর্মবাচ্যেরও কয়েকটা বৈশিষ্ট্য আছে, জানা দরকার। তাহলে কর্মবাচ্যের সাথে ক্রিয়াপদের সাথে কর্মের সরাসরি সম্পর্ক থাকে, এই একটা আমি বৈশিষ্ট্য বলতে পারি। কর্তৃবাচ্যের কর্তা কর্মবাচ্যে অনুক্ত কর্তায় পরিণত হয়। অনুক্ত কর্তা আমি আগে বলেছি, আগের বাক্যে যে আমি পড়েছি তোমাদের, তার মধ্যে তোমার লক্ষ্য করলে তোমরা পাবে। এই অনুক্ত কর্তার পরে 3 নম্বর, অনুক্ত কর্তার পরে দ্বারা, দিয়া, কর্তৃক, উপসর্গ এবং র, এর, কে বিভক্তি যুক্ত হয়। আমি আবারও বলছি, কর্মবাচ্যের 1 নম্বর বৈশিষ্ট্য আমি বলছি যে ক্রিয়া সাথে কর্মের সরাসরি যোগ। 2 নম্বর বলছি কর্তৃবাচ্যের কর্তা কর্মবাচ্যে অনুক্ত কর্তায় পরিণত হয়। যে আমার দ্বারা এখানে নিষ্ক্রিয়, আর অনুক্ত কর্তার পর দ্বারা, দিয়া, কর্তৃক, উপসর্গ এবং র, এর, কে বিভক্তি যুক্ত হয়। যেমন আমি রামায়ণ পড়েছি, আমার দ্বারা রামায়ণ পঠিত হয়েছে। এবার ভাববাচ্যে আসছি। ভাববাচ্য কাকে বলে? যে বাচ্চে ক্রিয়াপদের সাথে কর্তৃকর্ম সম্বন্ধহীন থাকে এবং ক্রিয়ার ভাবটাকেই প্রধান রূপে প্রকাশ করে, তাকে ভাববাচ্য বলে। কর্তৃবাচ্য কর্মবাচ্যের সাথে কোনো সম্বন্ধযুক্ত নেই,
ক্রিয়ার ভাবটাকে প্রকাশ করছে, তাকে ভাববাচ্য বলছে। যেমন যদি আমি বলি, ভাববাচ্যের উদাহরণ যদি আমি বলি, তোমরা ভালো করে লক্ষ্য করবে, মহাশয়ের কোথায় থাকা হয়? মহাশয়ের কোথায় থাকা হয়? দেখো, কোথায় থাকা হয়, মহাশয়ের কোথায় থাকা হয়, এই এটা দিয়ে আমি কর্তৃবাচ্য করি, মহাশয় কোথায় থাকেন, এটা আবার পরে আমি আসবো। কি করে পরিবর্তন করতে হয় পরে আমি আসবো। আমি যেটা বলতে চাইছি যে কর্তৃবাচ্য কর্মবাচ্যের সাথে সম্বন্ধহীন অবস্থায় থাকে এবং ক্রিয়ার ভাবটাকেই প্রকাশ করে, তাকে বলা হচ্ছে ভাববাচ্য। যেমন মহাশয়ের কোথায় থাকা হয়, এখানে ক্রিয়াটাকে বোঝাচ্ছে। আবার যদি বলি, এ দণ্ড মঞ্জুর করা হোক, এই ক্রিয়ার ভাবটাকে প্রকাশ করছে। আমাকে বা আমার কলকাতা যেতে হবে, এই যে যেতে হবে এইটাকে বোঝাচ্ছে। এই ভাববাচ্যের বৈশিষ্ট্য কি? এই ভাববাচ্যের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ভাববাচ্যের কর্তৃস্থানীয় পদটির সাথে সম্বন্ধের র এর বিভক্তি যুক্ত হয়। ভাববাচ্যের যে কর্তৃস্থানীয় পদটি থাকবে তার সঙ্গে র এর বিভক্তি যোগ হবে। আর ভাববাচ্যের ক্রিয়াপদটি কর্তৃকর্ম নিরপেক্ষ থাকবে। 3 নম্বর, ক্রিয়ার ভাবটা প্রকাশ করবে। 4র্থ, মূল ক্রিয়া সাথে আ যোগ করে ভাববাচক বা ক্রিয়াবাচক বিশেষ্য করতে হবে। যেমন খেয়েছি, খাওয়া হয়েছে, দেখেছি, দেখা হয়েছে, যে মূল ক্রিয়ার সঙ্গে আ যোগ করতে হবে। বলেছি, বলা হয়েছে, শুনেছি, শোনা হয়েছে, মেরেছি, মারা হয়েছে। তাহলে মূল ক্রিয়ার সাথে আ প্রত্যয় যোগ করতে হবে। পরবর্তী আসছি কর্মকর্তৃবাচ্য। যে বাচ্যে ক্রিয়াপদের কোনো কর্তা থাকে না, কর্মই কর্তার মতো কাজ করছে বলে মনে করা হয়। কর্তা নেই, কর্মই কর্তার কাজ করছে বলে মনে করা হয়, তাকে কর্মকর্তৃবাচ্য বলে। যেমন উদাহরণ দিচ্ছি, দেখো, মন্দিরে ঘন্টা বাজছে, ঘন্টা একা বাজতে পারে না, কেউ বাজাচ্ছে, তাহলে কর্তা উজ্জ্ব আছে। আবার দেখো, কি বাজছে, ঘন্টা, ক্রিয়াপদের সঙ্গে কর্তার, ক্রিয়াপদের সঙ্গে কর্মের সরাসরি সম্পর্ক। আবার কর্তার সাথেও সম্পর্ক, মনে হচ্ছে যে কর্মই কর্তার মতো কাজ করছে, সেই কারণে একে কর্মকর্তৃবাচ্য বলে। যে বাচ্চে সমাপিকা ক্রিয়ার কর্তা উজ্জ্ব থাকে এবং কর্মই কর্তার মতো কাজ করছে বলে মনে করা হয়, তাকে কর্মকর্তৃবাচ্য বলে।
যেমন শাঁখ বাজে। এই কর্মকর্তৃবাচ্যের বৈশিষ্ট্য কি? তাহলে কর্মকর্তৃবাচ্যের কর্তা থাকে না, এক নম্বর কর্তা থাকে না, দু নম্বর কর্মই কর্তার মতো কাজ করে বলে মনে করা হয়। তিন নম্বর, এক নম্বর বলেছি কর্ম থাকে না, কর্তা থাকে না। দু নম্বর কর্ম কর্তার মতো কাজ করে। তিন নম্বর কর্মকর্তৃবাচ্যের কর্মটি অপ্রাণীবাচক হয়, অপ্রাণীবাচক হয়, যার কাজ করার কোনো ক্ষমতা থাকে না, যে নিজে কোনো কাজ করতে পারে না। এই তিনটি বৈশিষ্ট্য আমি তোমাদের সামনে আলোচনা করলাম। তাহলে বাচ্য কাকে বলে, বাচ্য কত প্রকার, প্রত্যেক প্রকার বাচ্য সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য আমি তোমাদের সামনে আলোচনা করলাম। যদি তোমাদের কোনো অসুবিধা থাকে বুঝবার ক্ষেত্রে, তোমরা শ্রেণী পঠন পাঠন শুরু হলে আমাকে শ্রেণীকক্ষে জিজ্ঞাসা করবে, আমি অবশ্যই তোমাদের বুঝিয়ে দেব। ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকে পড়াশোনা করো। দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।